ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন যদি ছোট্ট প্রশ্নকে করা হয়, চোখ বন্ধ করে দুটো উত্তর তাদের কাছ থেকে আশা করা যাবে। একটা হচ্ছে ওবিসি মামলার জন্য গোটা নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। মানুষের বয়স দিন দিন বাড়ছে, নিয়োগ প্রক্রিয়ার দেখা নেই, বিভিন্ন জটিলতা, একের পর এক জটিলতা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এটা ওটা সেটা করে কার্যত পশ্চিমবঙ্গে যে সমস্ত যুব ছাত্র সমাজ, সেই যুবকগুলো বুড়ো হতে যাচ্ছে, কিন্তু নিয়োগের কোনো হদিশ নেই। এটা একটা ইস্যু। আর দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত নিয়োগ অন্তত এই আমলে হয়েছে সেগুলো প্রত্যেকটাই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। যেগুলো ধরা ছোঁয়ার মধ্যে আছে, কেসকামারি হয়েছে, সেগুলো কিন্তু টোটালি বাদ যাওয়ার দিকে আছে। তার কারণ এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে, প্রাথমিকের 32,000 চাকরি বাতিল হয়েছে, এবং এই সমস্ত জিনিস চলতে থাকবে। এমন এই সব কিছুর মধ্যে মার খাচ্ছে কারা? পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতী যারা চাকরিরত ছিলেন বা যারা চাকরি প্রার্থী, তারা। এই দুটো সমীকরণে এই দুটো দলকে কোথাও না কোথাও ব্যবহার করা হচ্ছে। কিসের জন্য? জাস্টিসের জন্য না, শুধুমাত্র রাজনীতি করার জন্য। দেখুন, কার সাথে কি সম্পর্ক আছে, কে কাকে নামিয়ে আনবে, কে ভোটে জিতবে, এইগুলো নিয়ে আমরা কনসার্ন নই। আমাদের কনসার্ন হচ্ছে যে জাস্টিস সত্যিকারের হচ্ছে। তো ধরেন এসএসসি 26,000 চাকরি বাতিলের মামলায় যদি আমরা দেখি যে এই মামলা, প্রত্যেকটা মামলায় একটা বাদী একটা বিবাদী পক্ষ থাকে। এক বাদী মানে বাদী পক্ষ হয় জিতে যায়, বিবাদী পক্ষ হেরে যায়, অথবা বিবাদী পক্ষ জিতে যায়, বাদী পক্ষ হেরে যায়। বাট এসএসসি 26,000 মামলায় দেখবেন যে এই বাদী বিবাদী কেউ কেউ জেতেনি, কেউ হারেনি, অন্য কেউ জিতে গেছে। যে এন্টায়ার এত বড় একটা গোটা সিস্টেম, আইন শাসন বিচার, বিভিন্ন এজেন্সি, সব কিছু মিলেমিশে একাকার হয়ে বসে আছে, সেখান থেকে সেগ্রিগেশন করা সম্ভব হলো না এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায়। সব আছে, সব রকম যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে কাট মার করে আলাদা করা যেতে পারতো, কিছু করা হয়নি। জাস্টিস কি এসে নতুনভাবে পরীক্ষা, নতুন করে পরীক্ষা, এটা কোনো সমাধান হতে পারে? একজন আপনি যে কোনো স্তরের মানুষকে তুলে দিয়ে বলুন যে 8 বছর আগের আপনার প্রস্তুতি, আপনার প্রিপারেশন, আপনার অধ্যাবসা, আপনার ধারাবাহিকতা, আপনার যে মস্তিষ্কের যে ধারণ ক্ষমতা, সেইটা আজকে 8 বছর পরে গিয়ে এক জায়গায় থাকে, এটা কোনো রকম কোনো জাস্টিস হতে পারে? এটা কি ধরনের রায়, যেখানে গিয়ে এত মানুষ, প্রায় 17, 18, 19,000 মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া হলো? কেন না, কিছু অযোগ্য ঢুকে গেছিলো প্যানেলে, যাদেরকে নাকি আলাদা করা যায়নি, অথচ তাদের করা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে পরিষ্কার বলে দিচ্ছে যে এই সংখ্যক প্রার্থী এরা অযোগ্য। সেটা অযোগ্য বলে দেওয়া যাচ্ছে কিসের বেসিসে? না, সেই ধরনের তথ্যের বেসিসে যেখানে ওএমআর মিসম্যাচ, অর্থাৎ যে ওএমআরটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে যে এই ওএমআরে যাদের মিসম্যাচ হচ্ছে তাদের আর পরীক্ষা ব্যবস্থা তাদেরকে সুদ টাকা ফেরত দিতে। অত সেই ওএমআরটাকে মান্যতা দিয়ে যোগ্যদের সার্টিফাই করা গেল না, এটা যোগ্য স্কুলে যেতে পারবে। আপনি কোন বিচার ব্যবস্থায় দিকে তাকিয়ে আপনি আগামী দিন এগোবেন? সম্ভব? এগোনো সম্ভব? যেখানে এক বিচারপতি এই হাইকোর্টে দাঁড়িয়ে বলছে দুর্নীতি হচ্ছে, বেনিয়ম হচ্ছে, আমি এন্টার প্যানেল বাতিল করবো, নাকি পিটিশনারদের চাকরি দেবো, বলছি পিটিশনারদের চাকরি। সেই অর্ডার সুপ্রিম কোর্ট মেনে নিচ্ছে, রিভিশন মেনে নিচ্ছে, চলো পিটিশন। দুর্নীতি দেখে চোখ বন্ধ করে রয়েছে হাইকোর্ট। তিনি বলছেন, যে বিচারপতি বলছেন যে প্যানেলে দুর্নীতি আছে আমি জানি, কিন্তু আমি হাত দিচ্ছি না, আমি চাকরি দিচ্ছি মামলাকারীদের। একদিকে যেমন এমন রায় হচ্ছে, একদিকে সেগ্রিগেশন সম্ভব হচ্ছে না। যে কটা দুর্নীতি, 17 রকম দুর্নীতি আইডেন্টিফাই তো হয়ে গেছিল, কেন সেগ্রিগেশন করা গেল না? এ প্রশ্ন উত্তর দেবে কি? একই বিচারপতির আসনে বসে দুরকম রায় হচ্ছে, আপনি যাবেন কোথায়? ভুক্তভোগী কারা? জাস্টিস কোথায়? কিছুই নেই, নাথিং। শুধুমাত্র আপনি কোনো একটা মানুষের তো একটা লক্ষ্য থাকে যে এই লক্ষ্যে এই রাস্তা ধরে হাঁটলে আমি হিমালয়ে পৌঁছে যাব। আজকে রাস্তার হিমালয়ে যাওয়ার রাস্তা নেই। আজকে হিমালয়ে আপনি যেতে পারেন, অথবা আপনি জাহান্নামেও যেতে পারেন। যাক, নতুন পরীক্ষা, এই কনসেপ্টটা আমি জানি না যে কাদের মাথা থেকে এসে নতুন করে পরীক্ষাতে, নতুন করে অধ্যবসায়, লাখ লাখ পরীক্ষার্থী কে কেমন স্টেজে কেউ জানে না। 8-9 বছর ধরে সেই পড়াশোনার, সেই কম্পিটিটিভ পড়াশোনার জায়গা নেই, যেখানে আবার গোটা 4 মাস 5 মাসের মধ্যে আপনাকে সেই রকম প্রস্তুতি নিয়ে, বা তাও তার থেকে কম সময় হয়তো পাওয়া যাবে, সেখানে গিয়ে প্রস্তুতি, আবার নতুন করে পরীক্ষা।
তো হিউজ টাস্ক, এটা অসম্ভব একটা ব্যাপার। যাই হোক, যেটা নিয়ে প্রাইমারি ম্যাটার নিয়ে আসছি, কারণ প্রাইমারিটার ঝুলে আছে। যেটুকু যা বোঝা যাচ্ছে, এন্টার যারা মানে বিরোধী পক্ষের উকিল যারা আছেন, যদি যারা চাকরি ইন সার্ভিস যারা রয়েছে, আমি বলছি এর মধ্যে প্রচুর সংখ্যা অনেকে লাফাচ্ছে যে প্যানেল বাতিল করে দাও, প্যানেল বাতিল করে দাও। আরে প্যানেল বাতিল হলে লসটা কার? কারো চাকরি হবে প্যানেল বাতিল হলে? সেই শুরু থেকে আবার ইন্টারভিউ প্রসেস, ভেরিফিকেশন এখান থেকে শুরু হবে। তো সেটা একটা যেমন টার্ম, সেখানে অনেকে ছিটকে যাওয়ার ব্যাপার থাকছে, অনেকে ভালো ইন্টারভিউ, কারণ ক্যামেরা থাকবে, বোর্ড থাকবে, ডাস্টার থাকবে, চক থাকবে। আবার একটা হিউজ সংখ্যক জিনিসে সবার আবার 1 লক্ষের উপর পরীক্ষার্থীদের নতুন করে ইন্টারভিউ, হিউজটা পশ্চিমবঙ্গে এই সময়ে অসম্ভব প্রায়। তখন হয়েছিল বিভিন্ন স্কুল করে, এখন সেই পরিমাণ পরিকাঠামো কোথায়, ক্যামেরা কোথায়, সিসিটিভি ক্যামেরা, এতগুলো জায়গায় ইনস্টল করা সম্ভব নয়। অন্তত এরা পারবে না, এদের পক্ষে সম্ভব নয়। তো যেটা বক্তব্য, অনেকে প্যানেল বাতিল বলে লাফাচ্ছেন যে প্যানেল বাতিল হলে আবার সবার বঞ্চিতদের সুযোগ। ভুল কথা। এসএসসি 26,000-এ ভালো করে তাকিয়ে দেখুন যে যারা বঞ্চিতরা মামলা করেছে এন্টার প্যানেল বাতিল করার পর তারা কোন স্টেজে আছে, যেখানে গিয়ে হয়তো তারা ডিপ্রাইভ হয়েছিল। ধরে নিলাম র্যাঙ্ক জাম্পিং কথা, ধরে নিলাম যে তার র্যাঙ্ক ছিল 10, 8 পর্যন্ত চাকরি হয়েছে, তার মধ্যে 2জন কারাপ্টেডকে খুঁজে পেয়েছে। যদি প্যানেলটা বাঁচত, সে 2জনকে এলিমিনেট করে সে কিন্তু 8 নাম্বারে গিয়েও চাকরিটা পেতে পারত। কিন্তু বর্তমান সময় ধরে যে প্যানেলটাই যদি এক্সিস্ট না করে, তাহলে এই আপনার অভিযোগ, অ্যালিগেশন, এগুলো দিয়ে আপনি প্রমাণিত কিছু করতে পারেন। এন্টার প্যানেল বাতিল, আপনি আবার সেই বেকার, আবার পরীক্ষা দিন, তারপরে গিয়ে দেখা যাবে কী হবে কি না হবে। তারপর সেই পদ্ধতি যদি গলত থাকে তাহলে তো হয়ে গেল। কবে হবে সেই নিয়ম? 32,000 প্যানেল বাতিল করে দিয়ে যোগ্য বঞ্চিতদের চাকরি কিন্তু হবে না। পরিষ্কার বলছি, যারা লাফাচ্ছেন ভুল ডিরেকশনে যাচ্ছেন, ভুলভাবে পরিচালিত হচ্ছেন। যাদের কথা শুনে আপনারা পরিচালিত হচ্ছেন এই সময়ে, অ্যাডভোকেট যাকে ধরেছেন, যাকে পয়সা দিচ্ছেন, যাকে প্রতিদিন দাঁড় করাচ্ছেন, তাকে দিয়ে বলুন যে সে যেন তার চাকরির কথা বলে। সে প্যানেলে কী হচ্ছে হোয়াট এভার, জাসি আরশা মাদ্রাসা 2009-এর মডেল ফলো করতে বলুন যে এই কোর্টই যদি এইভাবে দুর্নীতি দেখে চুপ করে থেকে পিটিশনদের চাকরি দেয়, এক্ষেত্রে কেন দেবে না? আজকে যদি প্যানেল বাতিল হয়, একটা আবার সুপ্রিম কোর্টে লড়াই যাবে, দেন তারপরে সেখান থেকে একটা হিউজ টাকা, যে টাকাগুলো এক জায়গা করে রাখলে হয়তো কয়েকশো জনের হয়তো চাকরির গোটা লাইফের টাকা বেরিয়ে যেত। তো সেই জিনিসটা হতে দেবেন না। প্রত্যেকে চেষ্টা করুন এটাকে বাঁচিয়ে রেখে কীভাবে বিকল্প উপায়ে চাকরির পথ খোঁজা যায়, এবং 2009-এর মডেল ফলো করে যেন 32,000-এ পিটিশনারদের চাকরি দেওয়ার ব্যবস্থা করে কোর্ট। এটা যদি বাতিল হয়, আপনার অ্যালিগেশন কে 10 পেয়ে চাকরি করেছে, এই ব্যাপারগুলো তখন টিকবে না, তখন এন্টার বিষয়টা বাদ চলে যাবে। এতগুলো কথা বলার পরিপ্রেক্ষিত রয়েছে, কারণ এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় এই ইস্যুটা এত কিছু থাকা সত্ত্বেও প্যানেল পাবলিকেশন হয়েছে, ওয়েটিং লিস্ট রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং, ওএমআর শিট খুঁজে পাওয়া গেছে, যার ভিত্তিতে অযোগ্যগুলোকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে যে এরা অযোগ্য, এদের টাকা ফেরত দিতে হবে, এদের 0 থেকে 53 হয়েছে, এরা পরীক্ষা বসতে পারবে না। এটা যে ওএমআর এর বেসিসে তাদেরকে বাদ দেওয়া হলো, সেই ওএমআর এর বেসিসে কিন্তু বাকিদের যোগ্য বলে প্যানেলে তারা ঠাঁই পেল না, তারা স্কুল যেতে পারবে না 31শে ডিসেম্বরের পরে। ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। যে দুর্নীতি, যে কেউ ভিতর থেকে 10 জনকে ঢুকিয়ে দিক, কোর্টে মামলা আসলে এন্টার প্যানেল বাতিল, কেন না 10 জন ঢুকে গেছিল। তো সেই জায়গা থেকে প্রত্যেকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে বিষয়টা মাথায় রাখতে, 90% যারা আছে তারা চাইছেন না প্যানেল বাতিলে, পশ্চিমবঙ্গে একটা অস্থিরতা তৈরি করতে তারা চান। যারা বিভিন্ন ক্যানগুলো করে যারা যুক্ত আছে, তারা অ্যাডভোকেটকে বলুন যে আমি পয়সা দিচ্ছি আমার চাকরির জন্য, তার ব্যবস্থা কোর্টে যেন করা হয়। এন্টার এইভাবে নিয়ে ছেলেখেলা করবেন না, এই সিন্ডিকেট চালাবেন না। এতে হিতে পশ্চিমবঙ্গে যে অবস্থায় যেভাবে গতিতে যাচ্ছে, ভয়ঙ্করতম রূপে যাচ্ছে। তো প্রত্যেকের কাছেই বলার, নিজেদের চাকরি কথা বলুন, এন্টার প্যানেল বাতিল করে এই সমস্ত জিনিস যে ছড়িয়ে দেওয়া পরিবেশে, এটা করবে না, কারণ এর পরিস্থিতি 26,000 মতো হতে পারে। কারো কিছু যায় আসবে না, এর লোকে শুধু মজা দেবে বাইরে থেকে। সেই জায়গা থেকে প্রত্যেকে অকপটভাবে যেটা করার দরকার, একত্রিত হয়ে এই জিনিসগুলো অ্যাডভোকেটদের বোঝান। নাহলে কিন্তু টাকা যে কারণে আপনি দিয়েছেন, যে চাকরি পাওয়ার জন্য টাকাটুকু দিয়েছেন অনেক কষ্ট করে, সেটা নিয়েই বিভিন্ন রাজনীতি চলতে থাকবে, এবং আলটিমেটলি প্যানেলটা বাতিল হয়ে গেলে আপনারও সেই জায়গায় কিছু হবে না। কারণ প্যানেল টোটালটা বাতিল করে দিয়ে কোনো সমাধান হতে পারে। নতুন করে পরীক্ষা কী হবে আলটিমেটলি? এই ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়বে। তার কারণ হচ্ছে সম্ভব না 1 লক্ষ পরীক্ষার্থী সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এতজন ইন্টারভিউরকে এক জায়গায় কোথায় আপনি নেবেন? বিভিন্ন স্কুলগুলোতে সেই পরীক্ষাটা আপনি কোথা থেকে নিয়ে আসবেন? সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। 2-4 বছর লেগে যাবে পরীক্ষা করাতে গিয়ে সুষ্ঠুভাবে। কারণ এখন সবার হাতে ক্যামেরা আছে, একটু এদিক ওদিক হলেই এটা নিয়ে মামলা, দেন চ্যালেঞ্জ, দেন আবার
নতুন করে করা ভীষণ ভয়ঙ্করতম পরিস্থিতির রূপ নেবে কিন্তু গোটা বিষয়টা। তার জন্য বলছি প্যানেলকে বাঁচিয়ে চেষ্টা করুন যাতে নিজের চাকরিগুলো হয়, আপনার চাকরিগুলো হয়, না হলে কিন্তু ভয়ঙ্করতম অবস্থা আসতে চলেছে, যেগুলো SSC 26-এ চাকরি বাতিল মামলায় এসছে, এবং আপনি কোনো দিশা দেখতে পাবেন না, সব ধোঁয়াশা হয়ে যাবে গোটা বিষয়টা। এবং সেই সাথে টেটটাকেও বাঁচানোর জন্য প্রস্তুতি নিন, কারণ টেট না থাকলে কিছুই থাকবে না। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও।